নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকালবেলায় আমি কোকোকে হাঁটিয়ে নিয়ে চলে এসেছি। এখন বেশ একটু হালকা হালকা করে গরম পড়ে যাচ্ছে এদিকে। দিয়েই চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। আজকেও বাটার ব্রেড হবে, আর এদিকে চায়ের জল বসিয়েছি। আজকে আর বিটরুটের জুসটা বানাইনি, কারণ আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম একবারে ডিরেক্ট ব্রেকফাস্ট করে নিই। আর দীপ্তেনে উঠে গেছে, যেদিন দীপ্তেনে উঠতে দেরি হয় আমি আগে উঠে যাই, সেদিন আমি বিটরুটের জুসটা বানিয়ে রাখি। তো আমাদের ব্রেকফাস্ট এখন হয়ে গেছে, চলুন এবার ব্যালকানিটা ধুয়ে নিই। কোনো দিন আমি প্রথমেই ব্যালকানি ধুয়ে নিই, আবার যেদিন একটু দেরি হয়ে যায় তখন তো কোকোকে তাড়াতাড়ি নিয়ে যেতে হয়, তো সেজন্য সেদিন কোকোকে ঘুরিয়ে নিয়ে এসে ব্রেকফাস্ট করে তারপরে গাছে জল দেওয়া আর এদিকে ব্যালকানি ধোয়ার কাজটা করি। যদিও এখনও ব্যালকানিতে রোদ আসেনি, আর কিছুক্ষণের মধ্যেই ব্যালকানিতে এত রোদ চলে আসে যে আর তাকানো যায় না। তারপরে সেই রোদটা ছাপিয়ে ব্যালকানি ছাপিয়ে আমার হল অবধি পুরো চলে আসে। তো সেই সময়টা কি করি, পুরো কাঁচটা টেনে দিয়ে পর্দাটাও টেনে দিই, কারণ না হলে সাদা মেঝে তো রোদটা রিফ্লেক্ট হয়ে এত চোখে লাগে আর এত গরম লাগে কি বলবো। আর প্রতিদিনই চেষ্টা করি সকালবেলা একবার করে জল দিয়ে দিতে, আর না হলে গাছগুলো একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর দুদিন আগে অবধিও একদিন ছেড়ে ছেড়ে জল দিলেই ভালো হচ্ছিল, কিন্তু এখন প্রতিদিনই জল দিতে হবে, নয় সকালে নয় সন্ধ্যে, দুবেলার মধ্যে একবেলা জল দিতেই হবে। আর না হলে গাছগুলো সত্যিই অবস্থা খুবই করুণ হয়ে যায়। তবে বলে যে রোদের সময় জল না দিয়ে নয় রোদটা রোদটা গাছের মধ্যে পড়ার আগে দেওয়া ভালো, আর না হলে রোদ চলে যাওয়ার পরই দেওয়া ভালো। আমিও চেষ্টা করি রোদ চলে যাওয়ার পরে। তবে এমনিতে যাদের ছাদে গাছ থাকে বা উঠোনে, তাদের কিন্তু এখন বেশ ভালোই রোদ ঢুকে যাবে, যেহেতু আমার এদিকটা মোটামুটি 11টার পর রোদ ঢোকে, তো সেজন্য এখন অবধি জল দেওয়াটা যাচ্ছে, আর না হলে বেশ রোদ ঢুকে যায় 11টার পরে। ব্রেকফাস্ট করে নিয়েই আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি। দেখলাম যে যতক্ষণে বাসনগুলো ধোবো, তারপর এদিকে ব্যালকানিটা পরিষ্কার করবো, গাছে জল দেবো, ততক্ষণে আমার এদিকে কাচাকুচিটা হয়ে যাবে। তারপর এদিকে কাজ হয়ে গেলে মেশিনটা যদি কাঁচা হয়ে যায় তখন আবার জামাকাপড়গুলো মিলতে পারবো। আর এই সময় হলে কি সুবিধা, এখনও রোদটা ঢোকে নি, এরপরে পুরো রোদটাতে আমার আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে ভালো করে শুকিয়ে যায়। এই যে ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে, এখন বন্ধ করে দিয়ে আমি জামাকাপড়গুলো নিয়ে চলে এলাম, এবার এখানে মিলে দেবো। শীতের সময় আর গ্রীষ্মের সময় দুটো সময়ই আমার এই জামা কাপড় শুকানো নিয়ে কোনো প্রবলেমই হয় না, খুব ভালো, খুব তাড়াতাড়িভাবে শুকিয়ে যায় এবং খুব ভালোভাবেই শুকিয়ে যায়। অনেকেই ব্যালকানিতে এখানে ভালো করে রোদ ঢোকে না, কিন্তু আমার এখানে যেহেতু রোদটা খুব ভালো আসে, তো শীতে গরমে কোনো সময়ই অসুবিধাটা হয় না। আর এখানে যেহেতু খুব ড্রাই সিজন এখানে, তো যদি রোদ নাও ঢোকে কোনো সময়, আরও কিছুদিন পর হয়তো রোদটা অতটা ঢুকবে না, কিন্তু ওই যে তাপ আর যে ড্রাই যে ভাবটা থাকে তাতেই খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবে মুশকিল হয় সব থেকে যেটা বর্ষার সময়, তখন অবশ্য আমার একা বলে নয়, সবারই এই সেম প্রবলেম। তখন এই যে ড্রায়ারের জন্য যে র্যাকটা রয়েছে সেটা এখানে রাখা যায় না, সেটাকে হলের মধ্যে রাখতে হয়, নাহলে যে আরেকটা বেডরুম আছে সেখানে রাখতে হয়, সেখানেই কাপড়গুলোকে শুকাতে হয় ফ্যানের হাওয়াতে, তাও শুকাতে চায় না। ওয়াশিং মেশিনে ড্রাই হয়ে যাওয়ার পরেও যখন আমি ফ্যান চালিয়ে রাখি, তাতেও এতই ওয়েদারটা জোলো ওয়েদার থাকে যে সবসময় যেন সব কিছু একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার, ভিজে ভিজে ব্যাপার এরকম থাকে। তো সেই সময়টা হয় সবথেকে খুব কঠিন সময় আমার জন্য, জামা কাপড় শুকানো খুব মুশকিল। সব কিছু যদি আয়রন করে পরা যায় তাহলে ভালো, আর না হলেই সব কিছু জামা কাপড়ে একটু স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার থেকেই যায়। তবে শুধু কাঁচা জিনিসই যে এরকম তা না, সেই সময় এতই জলীয় ব্যাপারটা এতই বেশি থাকে যে বিছানা বলুন বা যে কোনো জায়গাতেই একটা স্যাঁতস্যাঁতে ভাব থেকেই যায়। চলুন এবার রান্নাবান্নার দিকে যাওয়া যাক। আজকে কালকের এমনি রান্না কিছুটা করা ছিল, আর এখন আমি এটা আলু কুমড়ো একটু তরকারিটা করে নিচ্ছি, এটা রাতের জন্য ভাবলাম করে এখন থেকে রেখে দিই। কালকে একটু এঁচোড়ের তরকারি আছে, আর ডালটাও আছে, আর মাছের ঝালও করা আছে। তো আজকে এই দিকে আমি কুমড়ো আলুটা করে নিচ্ছি রাতে রুটির জন্য, আর এদিকে একটু চিকেন কাটলেটের যে ভেতরের পুরটা করা ছিল রেডি, তো এখন আমি এগুলোকে একটু ব্রেড ক্রাম্পে লাগিয়ে একটু ভেজে রেখে দেবো। ডালের সঙ্গে দীপ্তেনে খেতে খুব ভালো লাগে, হয়তো আজকে দুটো করে খাওয়া হবে, আর বাকি যে দুটো থাকবে সে দুটো বাকি যে 4টে থাকবে সে 4টে আবার কালকে খাওয়া হবে। তো ডালের সঙ্গে ওর একটা কিছু ভাজাভুজি থাকলে ও বেশ খুশি হয়ে যায়, আর না হলেই বলে কিছু নেই ডালের সঙ্গে, তো সেই জন্য আর কি করে রাখা। আর যেহেতু পুরটা কড়াই রয়েছে, তো ভাবলাম ফেলে রেখে কাজ কি, ফালতু ফ্রিজে ভরে রেখে তার থেকে বরঞ্চ করে নেওয়া যাক। তো এই যে ভালো করে কড়া করে ভেজে নেওয়া হয়েছে, আর এদিকেও আমার তরকারিটা হয়ে এসেছে। আর এখন দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট করে আমি কোকোকে একবার নিয়ে এসেছি। আসলে এখন শুশুপটি পেলে
কোকো নিজেই বোঝাতে শিখে গেছে যে আমাকে এখন নিচে নিয়ে চলো। এই অবস্থা মানে এইটা যে হয়েছে সেটা অবশ্য ক্রেডিট সোমনাথ দা। যখন আমরা বোলপুরে গেছিলাম, কোকো যখন সোমনাথ দার কাছে ছিল, তখন সোমনাথ দা ওকে এই ট্রেনিংটা দিয়েছে। তো এটার জন্য সোমনাথ দাকে থ্যাংক ইউ। তো কোকো এখন বোঝাতে পারে, তাই মনে হলো আর কি যে ওর হিসু পটি পেয়েছে। তো আমি নিচে এলাম, তো ঠিকই তাই, ও হিসুও করলো, পটিও করা হয়ে গেছে। এবার আরেকটু এদিকে ঘোরাঘুরি করিয়ে একবার ওকে ওপর নিয়ে চলে যাব। এই সামনে যে এখানে মেশিনটা আসছে গাড়িটা, এটা হচ্ছে এখানকার রাস্তা পরিষ্কার করা মেশিন। এই যে গাছের পাতাগুলো পড়ে রাস্তাগুলো নোংরা হয়, তো এইটা দিয়ে এখানে পরিষ্কার করা হয়। তো এখন যখন এসেছে, তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। গাড়ির চাকার মধ্যে একটা ব্রাশ লাগানো রয়েছে, সেটা দিয়ে পরিষ্কার হচ্ছে। এখন বিকেল 4টে। এখন আমি কোকো আর দীপ্তেন একটু যাচ্ছি নিচেতে, একটা ফার্নিচারের দোকান যাব। এটা অবশ্য ভেতরে নয়, বাইরেই যেতে হবে আমাদেরকে জন্য। তো একটা সোফা কাম বেড নেওয়ার প্ল্যান আছে। বাবা মা খুব শীঘ্রই আসছে বোলপুর থেকে, তো সেই জন্যই ভাবলাম মাঝের বেডরুমের জন্য একটা সোফা কাম বেড নিয়ে নিলে খুব সুবিধাই হয়। তো সেটা দেখতে এখন যাচ্ছি। বিকেলবেলা হলেও দেখুন রোদের কীরকম জোর এখানে। এই মানে 4টের সময় তো বেশ ভালোই, বিকেল না বলে দুপুরবেলায় ভালো, এতই রোদ্দুর এখানে থাকে এই সময়। তবে রাস্তায় যেগুলো ভিড় নেই এই সময়, তবে রোদের জোরটা খুবই বেশি রয়েছে। এমনিতে অন্যদিন কোকোকে আমরা সাধারণত ওইসব জায়গায় নিয়ে আসি না, সোমনাথদার কাছে রেখে আসি। কিন্তু আজকে যেহেতু সোমনাথদাও বাড়িতে নেই, তো সেজন্য ওকে নিয়েই এলাম। কারণ সোমনাথদা একটু বাইরে কাজে গেছে, তো ভাবলাম যে ওকে নিয়ে যায়। আজ হচ্ছে রবিবার, আমার অলরেডি ট্রেনে চেপে পড়েছে, কালকে এখানে এসে পৌঁছাবে। আমরা আগেও একদিন এসেছিলাম এখানে সোফা কাম বেড দেখতে, বাট সেদিন বলেছিল যে আজকের মধ্যে ওদের আমরা যে জিনিসটা চাইছি সেটা চলে আসবে, কিন্তু আসেনি। তাই আবার অগত্যা ফিরে যেতে হচ্ছে। তো কী আর করা যাবে। এই রোদ থাকতে থাকতেই আসার কারণ হচ্ছে জ্যাকিও অনেকক্ষণ একা থাকবে, তো জ্যাকিকেও নিয়ে আসার প্ল্যান আছে। তো মানে এখান থেকে ফিরে গিয়ে আমরা জ্যাকিকে নিয়ে আসবো। আর স্কুটির মধ্যে কোকো জ্যাকি দুজনকে আনাটা সম্ভব নয়, তো সেজন্যই ভেবেছিলাম যে আগে ঘুরে চলে আসি, তারপর জ্যাকিকে নিয়ে আসবো। তো অনেকক্ষণ হয়ে গেলে জ্যাকিও অনেকক্ষণ একা একা থাকবে, সেটাও খারাপ লাগে। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, মানে রোদ থাকতে থাকতে। আর না হলে সাধারণত আমরা রোদটা পেরিয়ে যাওয়ার পরই আসি। তো এই যে বাড়িতে এখন চলে এসেছি, আর এখন কোকো আর জ্যাকি খেলা করছে। আর জ্যাকি যাই না, কোনো কারণে মনটা একটু মনে হচ্ছে খারাপ, চুপচাপই রয়েছে। আমি এসে জল দিলাম, জল টল খেলো, এখন চুপ করে বসে আছে। কেন জ্যাকি, তোমার কেন মন খারাপ? কোকো জ্বালাস না ওকে, খেলা করো জ্যাকি, খেলা করো, কোকো ভাইয়ের সঙ্গে খেলা করো, মন খারাপ করে থাকতে নেই। জ্যাকু আমার কোকো শোনা, জ্যাকি শোনা, জ্যাকি শোনা, জ্যাকি শোনা, জ্যাকি শোনা। কি 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 সকালে আজকে প্রচুর কাছাকাছি হয়েছিল, তো এখন সেগুলোকে নিয়ে ভাঁজ করতে বসেছি। জ্যাকি আর কোকো ওইদিকে খেলা করছে, আর সামনে দীপ্তেন সোফাতে বসে আছে। তো এখন আমি বললাম যে এখানে বসি, এখানে এসেই আমি এগুলো গোছগাছ করি, তাহলে দুজনে একটু গল্পও করা হবে। অন্য দিনগুলো তো ও অফিস নিয়েই ব্যস্ত থাকে, আর আমি আমার কাজ নিয়ে। তো এই সময়টা যদি কাজ করতে করতে এক জায়গায় থাকা হয়, তাহলে গল্পটাও হবে। তাই আয়রন টেবিলটাকে বাইরেই নিয়ে এলাম। এমনিতেও অনেক সময় আমি কাজ করতে করতে আয়রন টেবিলটাকে বাইরে নিয়ে চলে এসে আমি গোছগাছগুলো করি। দিদিতে নাও তাকে তখন হয়তো টিভিতে কিছু চালিয়ে দিলাম বা ইউটিউবে কিছু চালিয়ে দিলাম, দিয়ে এখানে এসে কাজ করি। তাতে কি মানে বিরক্ত লাগে না। আর যদি শুধুই একা কাজ করে যায়, মানে গল্প করারও কেউ থাকে না, বা এদিকে টিভি বা ইউটিউব কিছু না চললে, তখন যেমন একটু কেমন বিরক্ত, মানে ভালো লাগে না। আবার কখনো কখনো কী করি, যদি কিছু ফোন কলস বাকি থাকে, হয়তো বাড়িতে ফোন করবো বা বন্ধুবান্ধবদের, আমি কাজ করতে করতে করি, তাহলে কাজটাও হয়ে যায় আর কাজের ফাঁকে তাদের সঙ্গে কথাটাও হয়ে যায়। তো এইভাবেই তো এখনও আমরা এই কাজ করতে করতেই খানিক কথা বলে নিচ্ছিলাম, গল্প করে নিচ্ছিলাম। তারপরে কালকে কখন বাবা মাকে আনতে যাব, কালকে কীভাবে কী করব, সেসব প্ল্যানগুলো করে নিচ্ছিলাম। কালকে যদি ও ছুটি নিয়েছে সেটা একটা সুবিধা, কারণ ও ছুটি না থাকলে খুব অসুবিধা হয়। কারণ ওর তো দীপ্তেনে তো আপনারা জানেনই যে নাইট ডিউটি চলে, আর মা বাবার ঢুকতে ঢুকতেও বেশ রাত হবে। টাইম হচ্ছে 8:40 এরকম, কিন্তু আস্তে আস্তে মানে খুব তাড়াতাড়ি এলেও 10টা সাড়ে 10টা হয়ে যায়। আর যদি রাত হয় তো সেটা তো লেট হয়, তো সেটা তো বলার কিছু নেই যে কখন হবে, সেটা ট্রেনটা কখন আসছে তার উপর নির্ভর করছে। তো সেই জন্য আর কি, তো সেই প্ল্যানগুলো করে নিচ্ছিলাম। আর কোকো কোথায় থাকবে, কোকো কোথায় রাখবো, এসবও ঠিক হচ্ছিলো। আর একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে মা একটু কুকুরকে ভয় পায়।
তো কোকো যথারীতি একটু ভয় পায়, তো সেই জন্য ঠিক করা হয়েছে যে মায়ের একটু অসুবিধাই হয় আর কি কোকোকে নিয়ে, একটু অ্যালার্জিও আছে। তো সেই জন্য আমরা ঠিক করেছি যে কদিন মা বাবা থাকবে সে কদিন কোকো সোমনাথদের বাড়িতে থাকবে, কারণ সোমনাথদের বাড়িতে জ্যাকির সঙ্গে কোকো খুব ভালোই থাকে। আর তাহলে কি মাও একটু শান্তিভাবে এখানে থাকতে পারবে, আর না হলে মায়ের একটু অসুবিধাই হবে, আর কোকোরও হয়তো অসুবিধা হতে পারে। তো এই ভেবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দেখা যাক এখন কি হয়। তো সেসব নিয়েই কথাবার্তা হচ্ছিল। তার মাঝেই মনিদা ফোন করলো যে মনিদা আর পমও আসছে। তো এটা তো আরও বেশি এক্সট্রা একটা পাওয়া হয়ে গেল আমাদের, যে এই কাজ টাজ মিটিয়ে নিয়ে মনিদা আর পম এলেও একটু গল্প হবে। সত্যি কথা বলতে দুজনের জীবনে যখন এরকম কেউ আসে তখন বেশ ভালোই লাগে। রায় আর রুদ্রদা মাঝে মাঝে আসে, প্রায়ই আমাদের বেশ গল্প আড্ডা হয়। তবে এখানে আরও অনেক বাঙালি বন্ধুরা আছে, তারাও আসে, তো বেশ আড্ডা হয়। আর এখন এই মনিদা পমও আসে বলে আমাদের বেশ সন্ধ্যাটা বেশ উইকেন্ডের সন্ধ্যাটা বেশ ভালোই কাটে। তো আমার এই দিকেরও কাজকর্ম হয়ে গেছে, এবার আমি যাই রান্নাঘরের বাসনগুলো সরিয়ে নিই। আজকে রাতের একটা বড় কাজ আগে থেকে হয়ে আছে। দিনের বেলা থেকে কুমড়ো আলুর তরকারিটা করে রেখেছিলাম রাতে রুটিতে খাওয়ার জন্য, সেটা করে যে এখন মনে হচ্ছে কী ভালোই করেছি, কারণ এই যে এখন মনিদার পম আসবে, বেশ তাহলে জমিয়ে নিশ্চিন্তে আড্ডাটা দেওয়া যাবে, শুধু রুটিটা করে নিলেই হবে। এই এখন এই বাস্কেটটা আমি ফাঁকা করে নেব, তারপরেই আমি আটাটা মেখে রুটিটা করে নেব। তো তা করতে করতে পম আর মনিদাও চলে আসবে, তারপরে জমিয়ে আড্ডা। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা, গুড নাইট।